আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা আলিনা এবং আমার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপনার জন্য আছেন আহসান হাবিব। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। রায়ের মামলায় ৩০ আসামির বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজে রায় ঘোষণা করেন। রায়ের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পর উচ্চ আদালতে আপিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। অন্যদিকে রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সন্তোষ প্রকাশ করেন শহীদ আবু সাইদের স্বজনরা। রিপোর্ট আরফিন মাসুদের। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুলেটের সামনে ২ হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। সেই ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। শহীদ আবু সাইদের আত্মত্যাগ মোড় ঘুরিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা ৩৬ দিনের আন্দোলনে অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। পরবর্তীতে গেল বছরের ২৪শে জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার এবং সরাসরি গুলির সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর দীর্ঘ প্রায় ৭ মাসের বিচার কার্যক্রমে শহীদ আবু সাইদের পিতা মোহাম্মদ মকবুল হোসেন ও ময়না তদন্তকারী কর্মকর্তা সহ ২৫ জনের সাক্ষ্য গ্রহণ এবং রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোনো দিন মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলাটি রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ট্রাইব্যুনালের অপর ২ বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলা রায় ঘোষণার কার্যক্রম প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়। রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড ও ৩ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৮ নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, ৯ নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত ১ নম্বর চার্জের ১ নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। বাকি ২৫ আসামির মধ্যে রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ৫ জনকে ১০ বছর, ৮ জনকে ৫ বছর ও ১১ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একজনকে হাজতবাসকালীন সাজা দেন ট্রাইব্যুনাল। ১ নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ বাচ্চু পলাতক, তার বিরুদ্ধে গঠিত সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাবার পর কোনো আসামির বিরুদ্ধে সাজা বাড়াতে উচ্চ আদালতে আপিল করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। ৩০ জনকে আমরা আসামি করেছিলাম, ৩০ জনকেই দণ্ডিত করা হয়েছে, কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। তো আমরা মনে করি যথাযথ সাক্ষ্য প্রমাণ হাজির করতে পেরেছিলাম। ২ জনের মৃত্যুদণ্ড হয়েছে, ৩ জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন শহীদ আবু সাইদের 2 ভাই। আজকে আমরা যে বিচার পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়। এবং ছাত্রলীগ সভাপতি যে পমেল বড়ুয়া ছিল
কিন্তু তার ফাঁসি হওয়া দরকার ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে তার ফাঁসির দাবি। আমরা এখনো এই মামলার রায়টা অতটা পর্যবেক্ষণ করতে পারিনি, পর্যালোচনা আমরা ভালোভাবে বুঝে তারপরে স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ 3 আসামির পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সংক্ষুব্ধ প্রকাশ করে বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করবেন তারা। পুরো রায়টা আসলে যে বিষয়ে হয়েছে, যে আর্গুমেন্টগুলো আমরা করেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে। আমরা ডেফিনেটলি নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছি এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন সহ 6 আসামি গ্রেপ্তার রয়েছেন। সাজাপ্রাপ্ত বাকি 24 আসামি পলাতক। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক 13 সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। আজ বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের একটি মামলায় ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিন এর রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, 2024 সালের 7 নভেম্বরে আদাবরের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব 2। তখন পলানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান। মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জখম এবং জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নেতৃত্ব দিয়ে আসছিলেন। অপরাধ সংগঠনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন। তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28 মার্চ আদাবর থানায় উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন। জাতীয় সংসদে আজ বাংলাদেশ শ্রম সংশোধন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বিল, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল 2026 সহ 22টি বিল পাশ হয়েছে। সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন। আজকের দিনের কর্মসূচির প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উত্থাপিত হয়। এছাড়া বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহ নিষ্পত্তি স্থগিত করা হয়। আজ পাশ হওয়া অন্যান্য বিলগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল, বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল, বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী সংশোধন বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল, আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং কৃষি ভূমি সুরক্ষা বিল, বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন বিল, বাংলাদেশ গ্যাস সংশোধন বিল, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বিল, বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন বিল, মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ এবং দমন বিল,
বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার সংশোধন বিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সংশোধন বিল 2026। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রীগণ জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে সেগুলো পাশ হয়। এদিকে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান, দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে। তিনি বলেন, বর্তমানে দেশে মোট রেল লাইনের পরিমাণ ৩,৪28 কিলোমিটার। বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবায়নের নিরিখে ব্রডগেজ এবং ডুয়েল গেজ নতুন রেল লাইনের স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শিগগিরই এসি বাস এবং মিনি বাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বস্ত্র এবং পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, বর্তমান সরকার পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করেছে। জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টারের মাধ্যমে রপ্তানিযোগ্য বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি জানান, পাটজাত পণ্যের রপ্তানি বৈচিত্র্য, প্রতিযোগিতা সক্ষমতা এবং কাঁচা পাটের গুণগত মান উন্নয়নে ঢাকা এবং খুলনা দুটি পাট পণ্য পরীক্ষাগার আধুনিকায়ন এবং উন্নত প্রযুক্তি নির্ভর পাট এবং বীজ উৎপাদন সম্প্রসারণের সম্ভাব্যতা পরীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মানসম্মত পাটজাত পণ্য রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক রপ্তানিকারকদের নগদ ভর্তুকি প্রদান করা হচ্ছে। বগুড়া 6 আসনে উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এর আগে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা বিকেল 4:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া 6 আসন তিনি ছেড়ে দেয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত হয়েছিল, সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া 6 আসনে প্রার্থী 3 জন। তারা হলেন বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এর মোহাম্মদ আলামিন তালুকদার। শেরপুর 3 আসনে প্রার্থী 3 জন। বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ মার্কসবাদী প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর 140 জন সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিজেপি, র্যাব, পুলিশ এবং আনসার ভিডিপির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল অংশীদারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা জানান। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের সঙ্গে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আলোকে রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার কার্যক্রমের অগ্রগতির উপর নজর রাখবে দুটি সংগঠন। এর ফলে যে কেউ দেখতে পারবেন reformtracker.bd প্ল্যাটফর্ম ফর SDGs.net নামের ওয়েবসাইটে। তথ্যমন্ত্রী এই রিফর্ম ট্র্যাকারকে একটি গুরুত্বপূর্ণ মেকানিজম বলে উল্লেখ করেন। তথ্য জগতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব সমাধানের পথ দেখানোর লোকের অভাব আছে। এদিকে মনোযোগ বাড়ানোর উপর জোর দেন তিনি। ইআরএফ এর প্রধান দৌলত আক্তার মালা সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং নিউ এজের সম্পাদক নুরুল কবির। 2024-এর 5ই আগস্টের যে পরিবর্তন এবং তখনকার যে দৃশ্যপট এবং এই মুহূর্ত পর্যন্ত তার যে একটা আমাদের প্রত্যেকের চিন্তার মধ্যে একটা সরাসরি অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভুল ভ্রান্তি কিভাবে আগমন ঘটে এবং তার পরিণামটা কতটা নির্মম হতে পারে, কতটা অসম্মান এবং অপমানজনক হতে পারে। এবং সেই একই চেয়ারে বসার পরে স্বাভাবিকভাবেই সামান্য যার চিন্তা শক্তি আছে তারা সকলেই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেবেন। তো সেই কারণেই রিফর্ম ট্র্যাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম।
প্রতিটি ক্ষেত্রেই এই ট্রাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। আগামী সপ্তাহ থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় স্কুল এবং কলেজে সপ্তাহে 3 দিন সশরীরে ক্লাস হবে, বাকি 3 দিন ক্লাস হবে অনলাইনে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মেট্রোপলিটন এলাকার স্বনামধন্য 10টি প্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু হবে। আমাদের স্কুল টিচাররা স্কুলে এসে কিন্তু তারা অনলাইনে ক্লাস করাবে। আমরা কাউকে ফোর্স করছি না। বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো, তাদেরকে এই ব্ল্যান্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে ক্লাস করবে, টিউসডে অনলাইন আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাব, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। এটাই আমরা আপাতত সকলে সম্মতি নিয়ে আমরা এটা ঘোষণা করছি। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যক্রমের টেকনিক্যাল কোর্স অন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এখন নকল হয় ডিজিটাল সকল নকল বন্ধে আইন করছে সরকার। আগামীতে এসএসসি এবং এইচএসসি একক প্রশ্নপত্রে পরীক্ষা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক বক্তব্য রাখেন। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু করেছে সরকার। আজ মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তিনি জানান, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস নামক একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য শুধুমাত্র ঢাকার 2টি ফিলিং স্টেশন ট্রাস্ট, তেজগাঁ এবং সোনার বাংলা আসাদ গেটে উন্মুক্ত করেছে। পাইলটিং করা হচ্ছে এবং সেখানে সকল পাইলটিং এর পর পর্যায়ক্রমে ফুয়েল পাস অ্যাপটি সারা দেশের সকল যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।